নমস্কার বন্ধুরা, আমি মৌ। ক্রাইম স্কোপ ডায়েরিজের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ঘটনাটি নয়না সাহানি এবং সুশীল শর্মাকে নিয়ে তন্দুর মার্ডার কেস। আজকের ঘটনাটি শুনলে আপনাদের গা শিউরে উঠবে। ইতিহাসের সবচেয়ে কুখ্যাত একটি মার্ডার কেস। তন্দুর মানেই আমরা বুঝি মাখন, নান আর সিজলিং কাবাব। কিন্তু 1995 সালের দিল্লিতে এক তন্দুরে পুড়েছিল একজন জীবন্ত নারীর দেহ। সেই দেহ ছিল তারই স্বামীর হাতে খুন হওয়া। এই ঘটনা ভারতের ইতিহাসে অন্যতম নৃশংস এবং চাঞ্চল্যকর রাজনৈতিক হত্যাকাণ্ড, যেটা আমরা চিনি তন্দুর মার্ডার কেস নামে। আজকের ভিডিওতে সেই কেসের প্রতিটি স্তর খুলে জানাবো আপনাদের কিভাবে ক্ষমতার দম্ভ একজন মানুষকে দানবে পরিণত করে আর বিচার ব্যবস্থাকে বছরের পর বছর কিভাবে পিছিয়ে দেয়। সালটা ছিল 1995, স্থান দিল্লি। সুশীল শর্মা ছিল একজন দিল্লির যুব কংগ্রেসের নেতা, উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিবিদ। নয়না সাহানি ছিলেন তার স্ত্রী। রাজনীতিতে সক্রিয়, মডার্ন ও স্বাধীনচেতা। সুশীল শর্মা এবং নয়না সাহানির সম্পর্কে সূচনা হয়েছিল দিল্লির রাজনৈতিক পরিমণ্ডলে। নয়না সাহানি ছিলেন এক আধুনিক ও আত্মনির্ভরশীল নারী। রাজনীতিতেও সক্রিয় ছিলেন। সুশীল শর্মা যুব কংগ্রেসের এক উচ্চাকাঙ্ক্ষী নেতা। নয়নার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন স্থায়ী হয়েছিল। পরে তারা সামাজিক নিয়ম অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর নয়না তার স্বামীকে রাজনৈতিক জীবন ও পারিবারিক জীবনে সমানভাবে সমর্থন করেছিলেন। তবে বিয়ের পরেই শুরু হয় সমস্যা। সুশীল শর্মা নয়না সাহানিকে ঠিক মতন সময় দিচ্ছিলেন না। নয়নার একাকিত্ব বাড়তে থাকে। নয়নার স্বাধীনচেতা জীবনযাপন এবং পুরনো বন্ধুদের সঙ্গে মেলামেশা সুশীলকে ক্রমেই সন্দেহপ্রবণ করে তোলে। এই সন্দেহ ও অবিশ্বাস একসময় তাদের সম্পর্কের মধ্যে স্থায়ী ফাটল ধরিয়ে দেয়, যার পরিণতি ঘটে এক ভয়াবহ হত্যাকাণ্ড। দিনটি ছিল 2রা জুলাই 1995। নয়না ফোন করেন তার বন্ধুকে মথুরা দত্তকে। তারা একসাথে বসে রাতের খাবার খাচ্ছিলেন বাড়িতেই। সেই মুহূর্তেই হঠাৎ সেখানে এসে হাজির হন সুশীল। দুজনকে একসাথে দেখে প্রচণ্ড রেগে যান। প্রথমে ঝগড়া অশান্তি করে রেগে উন্মত্ত হয়ে সুশীল নয়নাকে ঘরের মধ্যেই গুলি করে হত্যা করেন। এরপরে শুরু হয় প্রমাণ লোপাটের পরিকল্পনা, যেটা আজকের ভারতের অপরাধের ইতিহাসে চিরদিনের জন্য ছাপ ফেলে গিয়েছে। খুনের প্রমাণ লোপাট করতে সুশীল কল করে অশোক যাত্রী নিবাস দিল্লির একটি সরকারি হোটেলে। সুশীল ফোন করেন তার চেনা হোটেল ম্যানেজার বন্ধু কেশব কুলওয়ান্তকে। সেই বন্ধুর সাহায্যেই নয়নার মৃতদেহ হোটেলের একটি বড় তন্দুরে পুড়িয়ে ফেলতে চায়। কিন্তু শরীর পুড়িয়ে ফেলতে যতটা বেশি তাপ লাগে সেটা তন্দুর অন্তত দিতে পারে না। তাছাড়া পচা মাংসের গন্ধ আর ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা হোটেলে। সেটা দেখে হোটেলের কর্মীরা সন্দেহ করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তন্দুরের ভিতরে অর্ধেক জ্বলা এক মহিলার দেহ পাওয়া যায়। এই দৃশ্য দেখে পুলিশ সদস্যরাও স্তম্ভিত হয়ে যান। হোটেল ম্যানেজার কেশবকে সাথে সাথেই গ্রেপ্তার করে নেয়। জিজ্ঞাসাবাদে উঠে আসে সুশীল শর্মার নাম।
কিন্তু ততক্ষণে সুশীল পালিয়ে গেছেন কলকাতায়। পুলিশ তাকে কলকাতা থেকে খুঁজে বের করে গ্রেপ্তার করে নেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সংগ্রহ করে খুনের আগ্নেয়াস্ত্র বন্দুকটি, যেটা দিয়ে সুশীল নয়নাকে খুন করেছিল, কিছু সিসিটিভি ফুটেজ এবং ফোন কল রেকর্ড। তন্দুরের ফরেন্সিক নমুনা থেকে খুনের পোস্টমর্টম রিপোর্ট তৈরি হয়। সুশীল শর্মা বারবার তদন্তকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রমাণের পরিমাণ এতটাই শক্ত ছিল যে মামলা সরাসরি কোর্টে চলে যায়। দীর্ঘ 8 বছর ধরে কেস চলার পর অবশেষে 2003 সালে ট্রায়াল কোর্ট সুশীল শর্মাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। পরে 2007 সালে দিল্লি হাইকোর্ট সেই রায় বহাল রাখে। নয়নার মৃত্যুর 18 বছর পর 2013 সালে সুপ্রিম কোর্ট সুশীল শর্মার মৃত্যুদণ্ড বাতিল করে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে। সর্বশেষে 2018 সালে দিল্লি সরকার 23 বছর জেলে থাকার পর তাকে মুক্তি দেয়। এই 23 বছরে কেস ঘুরেছে বহু আদালত, বহু কোর্টরুম, আর সেই সাথে হয়েছে সব শুনানি। আর সেই সময়েই বোঝা গেছে আমাদের বিচার ব্যবস্থা ঠিক যতটা ধৈর্যশীল ততটাই ধীরগতির। একজন প্রভাবশালী ব্যক্তি বছরের পর বছর কিভাবে সময় কিনে নিতে পারে। সুশীল শর্মা যুব কংগ্রেসের একজন ক্ষমতাশালী নেতা ছিলেন। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে মিডিয়া সরব হলেও ধীরে ধীরে তা চাপা পড়ে যায়। এই কেসের প্রথম 5 বছর মিডিয়াতে তাকে নিয়ে হাইপ থাকলেও 2000 সালের পর সেটা কোথায় যেন হারিয়ে যায়। কারণটা ছিল রাজনৈতিক প্রভাব, মিডিয়ার ম্যানিপুলেশন এবং মামলার দীর্ঘমেয়াদী সময়সীমা। এই কেস আমাদের শিক্ষা দেয়, ক্ষমতা থাকলে কেউ শুধু প্রমাণ নয়, সময়ও কিভাবে কিনে নিতে পারে। আজকের আমাদের প্রজন্ম হয়তো নেটফ্লিক্স বা প্রাইমে ক্রাইম থ্রিলার দেখতে পছন্দ করি, কিন্তু এটা হয়তো আমরা অনেকেই জানি না যে এই তন্দুর কেস বাস্তবের এমনই একটি ঘটনা যেখানে ঘটনাটির চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল এটার বাস্তবতা। এই কেস আমাদেরকে শেখায়, প্রেম যখন অবিশ্বাসে পরিণত হয় এবং সন্দেহ যখন দানব হয়ে ওঠে, তখন কিভাবে একজন মানুষ ভয়ানক অপরাধ করে ফেলতে পারে চোখের নিমিষে। তন্দুর মার্ডার কেস আমাদের দেখিয়েছে কিভাবে ক্ষমতা একজন মানুষকে আইনের ঊর্ধ্বে ভাবতে শেখায়, কিভাবে মিডিয়ার রাজনৈতিক চাপে নীরব হয়ে পড়ে এবং কিভাবে এক হত্যাকারী 23 বছর পরেও এই সমাজে ফিরে আসতে পারে। এই কেসের সবচেয়ে ভয়াবহ দিকটি ছিল সেখানে একটি দেহ নয়, পুড়ছিল আমাদের বিশ্বাস, আমাদের আইন ব্যবস্থা এবং মানবতা। সবকিছুই পোড়ানো হয়েছিল ওই আগুনে। আপনারা কি মনে করেন, সুশীল শর্মা তার অপরাধের কি উপযুক্ত শাস্তি পেয়েছেন? কমেন্ট করে লিখে জানান। এই ধরনের রিয়েল লাইফ ক্রাইম কেস জানতে এই চ্যানেলটি ক্রাইম স্কোপ ডায়েরি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তন্দুরে পুড়ে যাওয়া দেহটি শুধু একটি মৃতদেহ ছিল না, এটা ছিল আমাদের বিচার ব্যবস্থার স্লো বার্নিং রিয়ালিটি।